এই কথা শোনার পর আবারও সবাই মাইদুলকে ইচ্ছেমতো মারল। মায়ের পাশেই দাঁড়িয়েছিল ছোট্ট মেঘ। নিজের বাদাকে মামাদের হাতে মার খেতে দেখে সেদিন এতটুকু বুঝে গিয়েছিল নিজের রক্ত ছাড়া কেউ আপন হয় না। সেদিন বোবার মতো দাঁড়িয়ে থেকে সবকিছু দেখেছে আলিজা, তবুও ভাইদের মানা করে নাই। যেখানে ভালোবেসে বিয়ে করেছিল মাইদুলকে, সেই মাইদুলের অভাবের সময় আলিজা সরে দাঁড়াল। মাইদুলকে মারতে মারতে সেদিন বাড়ি থেকে বের করে দেয় সবাই। ছোট্ট অবুজ বালক মেঘ থাকতে না পেরে দৌড়ে নিজের বাপের কাছে যায়। আশেপাশে কত মানুষ জড়ো হয়েছে। মাইদুল মেঘকে চুমু খেয়ে বলে, মাইদুল, বাবা, আমার সোনা, আমার আমার কিচ্ছু হয়নি। এভাবে কাঁদতে হয় না। ভালো ছেলেরা কখনো কাঁদে না। ভালো ছেলেরা সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়ায়, মানুষকে সম্মান করে। মেঘ, আব্বু, মামারা খুব পচা, খুব খারাপ, তোমাকে রক্ত বের করে দিয়েছে। মাইদুল, না না বাবা, ওসব বলতে নেই। ওরা তোমার বড়, ওদেরকে সবসময় সম্মান করবে। টুকু, দেখেছেন ভাইজান, পুরাই বাপের মতো হয়েছে ছেলেটা। আপনাদের খায়, আপনাদের পরে, আর আপনাদেরকে খারাপ বলে। মেজো মামা, এর ব্যবস্থা সবার আগেই করব আমি। আজকেই কিছু একটা করব। এর পুরাই বাপের মতো খারাপ হয়ে গেছে। সেদিনের কয়েকদিন পর মেঘকে একটা এতিমখানায় রাখে তারা। কয়েক মাস পর মেঘ জানতে পারে ওর বাবা মারা গেছে, দাফন কাফনও হয়ে গেছে। আর মেঘের মা আলিজা শহরের স্বনামধন্য বড়লোক আদিত খানকে বিয়ে করেন। মেঘ অবশ্য একবারই আদিত খানকে দেখতে পেয়েছিল। সিএনজি চালকের ডাকে মেঘের ধ্যানটা ভেঙে যায়। চালক, মামা আপনার বলা ঠিকানা অনুযায়ী চলে এসেছি, দেখেন তো এই বাসাটা কিনা। আশেপাশে ভালো করে তাকিয়ে ঠিকানাটা দেখে বুঝল সে চলে এসেছে। পকেট থেকে টাকা বের করে সিএনজি চালককে দিল। ধীর পায়ে বাসার গেটের কাছে যাচ্ছে মেঘ। বাসাটা পুরাই নানা রঙের বাতি দিয়ে সাজানো, কারণ এই বাসায় মেঘের সৎ বোনের বিয়ে হবে। যত এগিয়ে যাচ্ছে ততই মেঘের বুকটা ধুকধুক করতেছে। গেটের কাছে গেলে দারোয়ান মেঘকে আটকে দেয়। দারোয়ান, কাকে চাই, আর আপনি কে? মেঘ, আসলে আদিত খান আর আলিজা খান আমাকে ডেকেছিল। দারোয়ান, আপনার নাম ঠিকানা বলুন, আমি ফোন করি ওপরে। মেঘ এরপর তার নামটা বলল, তখন দারোয়ান গেট খুলে দিল। গেট দিয়ে বাসার ভিতরের দিকে যতই এগিয়ে যাচ্ছে ততই মেঘের বুকটা ধুকধুক করতেছে। কেন জানি না, মেঘের খুব ভয়ও হচ্ছে। কারণ হলো, যদি তার মামারা এখানে আসে বা থেকে থাকে তাহলে কি হবে? কোনো রকম ধীর গতিতে মেঘ বাসার ভিতরে ঢুকল। বাসায় তার বয়সী, তার চেয়ে কম বয়সী অনেক ছেলেমেয়ে এখানে আছে। সিঁড়ি দিয়ে আদিত খান আলিজা খান নিচে নামতেছে। মেঘকে দেখেই আলিজা খান থমকে দাঁড়ান সিঁড়ির উপরেই। মেঘ নিজের মাকে দেখে চিনে ফেলে। বয়স হয়েছে, কিন্তু শরীরটা। আদিত খান, কি তুমিই তো মেঘ, তাই না? আলিজা, এই তো মেঘ এসেছে, মেঘের সাথে কথা বলে দেখো। আলিজা খান নিজের আবেগ কন্ট্রোল করে সিঁড়ি দিয়ে নিচে নেমে সোফায় বসল। মেঘ মনে করেছিল, এত বছর পর যখন দেখা, তখন তো নিশ্চয়ই তার মা তাকে অন্তত জড়িয়ে ধরবে। সেটা না করে আদিত খানের পাশে সোফায় বসে পায়ের উপরে পা তুলল। আলিজা, আবিদা, আবির, তোমাদের দুই ভাই বোনকে যার কথা বলেছিলাম, এই হলো সেই মেঘ যার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু পরিণামে আমার নসিবে শুধু কষ্ট ছিল। বাসার ভিতরে থাকা এতগুলো ছেলেমেয়ের মাঝ থেকে দুজন, মানে আবিদার আবির, দু ভাই বোন মেঘের দিকে তাকাল। এরা হলো আদিত খান আর আলিজার সন্তান। আদিত খান, তোমাদের মা ভুল থেকে শিক্ষা পেয়ে আমাকে বিয়ে করে, আর আজকে দেখো তোমাদের মা কত সুখে আছে। আলিজা, তাই বলছি কি, আবিদা নিজের ভালোবাসার মানুষকে ভুলে গিয়ে তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করো, তাহলে সুখে থাকবে। আদিত খান, না হলে এরকম ভিখারি হতে হবে। মেঘকে দেখি। মেঘ এতক্ষণ দাঁড়িয়ে থেকে সবকিছু শুনল। মেঘও বুঝে গেছে এখানে তার প্রাপ্ত সম্মান সেই পাবে না, তাই মনে মনে সিদ্ধান্ত নিল এখান থেকে সে চলে যাবে। যেখানে সম্মান নেই সেখানে থেকে লাভও নেই। তাছাড়া নিজের মা যেরকম করে কথা বলতেছে সেখানে না থাকাই ভালো। হঠাৎ করে আদিত খান যাকে ডাকল তাকে দেখে মেঘ অবাক হয়ে গেল। মেঘ যেন আসমান থেকে মাটিতে পড়ল। তাহলে এই লোকটা কেন মরে নেই? এই লোকটা এখানে কেন? মেঘ যাকে দেখল সে আর কেউ নয়, বরং সে হচ্ছে নেতা টুকু।
টুকুকে দেখে তো মেঘের মাথায় কোনো কিছুই ঢুকতেছে না। তাহলে এইটুকু মরে নাই? তাহলে টুকুর সাথে তার মা আলিজার বা কী সম্পর্ক ছিল? আবার আদিত খানকে বিয়ে করেছে তার মা, কোনো কিছুই যেন মাথায় ঢুকতেছে না মেঘের মাথায়। মেঘ অবাকের উপর অবাকই হয়েছে, কিন্তু সেটা প্রকাশ করতেছে না। মেঘ এসেছে বিয়ে খেতে, কিন্তু এখানেই আসল রহস্য। এবার মেঘ মনে মনে বলে, তাহলে তার কাজটা এবার সহজ হয়ে গেল। নিজের মায়ের প্রতি যে ভালোবাসা ছিল সেটাও আর নেই। কারণটা সোজা, মাইদুলের সাথে বিবাহ বিচ্ছেদ হল টুকুর কারণে, আবার সেখানে বিয়ে করল আদিত খানকে। সবাই জানে মেঘের বাবা শ্বশুরবাড়িতে অপমানিত হওয়ার কারণে আত্মহত্যা করেছে। কিন্তু মেঘ যতটুকু জেনেছে তার বাবা আত্মহত্যা করে নাই। সেটা মেঘের বাবারকে তো আজ অনেক বড় প্রশ্ন। মেঘ সামনে থেকেই বলতেছে, তোমার মুখ এত শুকনা কেন? টুকু: জি স্যার, আমাকে কি করতে হবে? আদিত খান, এই যে মেঘকে দেখিয়ে, একে কি চিনতে পেরেছ তুমি? টুকু খুব ভালো করে মেঘের দিকে তাকিয়ে দেখতে লাগল, কিন্তু টুকু মেঘকে চিনতে পারল না। তাই আদিত খানকে মাথা নাড়িয়ে না উত্তর দিল। আদিত খান, তোমার না চেনারই কথা, কারণ ওকে অনেক ছোটবেলায় দেখেছ তুমি। ও হচ্ছে মাইদুলের ছেলে মেঘ, যাকে এতিমখানায় রেখে এসেছিলে। হঠাৎ করে টুকু একটু কেমন করেই তাকালো মেঘের দিকে। টুকুর চোখ বলতেছে সে এখানে মেঘকে আশা করে নাই। তবু একটু মনে মনে সাহস নিল টুকু। টুকু: স্যার, বেয়াদবি মাপ করবেন, আসলে মেঘকে এখানে হঠাৎ ডাকলেন যে? আর বলো না, তোমার ম্যাডাম কতদিন মেঘের কথা বলল, মেঘকে দেখতে চাইল। তাই ভাবলাম মেয়ের বিয়ে দিতেছি, আসুক, আমার ছেলে মেয়েও জানুক গরিব ছোট লোকের সন্তান কেমন হয়। আদিত খানের এমন কথায় একটুও বিচলিত হয়নি মেঘ। মেঘ শুধু মনে মনে হাসতেছে, কিন্তু চেহারায় সেটা প্রকাশ করতেছে না। টুকু: এখন আমাকে তাহলে কি করতে হবে স্যার? আদিত খান, তেমন কিছুই না, ওকে থাকার রুম দেখিয়ে দাও। টুকু: এই ছেলে, আমার পিছনে পিছনে আসো, তুমি তোমার থাকার রুমটা দেখিয়ে দিতেছি। টুকুর পেছনে মেঘ গেল। যে রুমটা মেঘকে থাকতে দেওয়া হলো সেটা একটা স্টোর রুম। পুরা রুমে মাকড়সার জাল, নোংরা কাপড়, পুরাতন ফার্নিচার, কত কিছু। রুমটা থেকে একটা ভ্যাপসা গন্ধ বের হচ্ছে। টুকু: লাইট জ্বালিয়ে দিলাম, রুমটা পরিষ্কার করে এখানে থাকবে। মেঘরব, এত বড়লোক মানুষ আদিতি খান, এত রুম আছে, তার মধ্যে এখানে থাকতে হবে আমাকে? টুকু: আদিত খান কখনো শত্রুকে তার বাসায় থাকতে দেন না। তোমার কপাল ভালো, এখানে তার মেয়ের বিয়েতে আসতে পেরেছ। মেঘ, আমার জানা মতে আদিত্য খানের সাথে তো আমার পরিচয় নেই। তাছাড়া ওনার সাথে আমার কিসের শত্রুতা? একটু জানতে চাওয়ার ভান করে। টুকু: শত্রু হলো তোমার বাবা মাইদুল, বুঝলে? এখন আর বেশি কথা না বলে রুমটা পরিষ্কার করে থাকো।